দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, খুশিতে দুলছে ভারতবাসী। এক মজার নির্বাচন প্রত্যক্ষ করল ভারতবাসী। 2 মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ একটি দিবসীয় গেম শেষ পর্বে 2020-এর ধামাকা নিয়ে উপস্থিত। যথারীতি উত্তেজনায় ফুটতে শুরু করে দেশবাসী, সেই সাথে রাজনৈতিক দলগুলিও। শেষ পর্যন্ত এই উৎকণ্ঠার সমাপ্তি একেবারে মধুরানো সমাপয়েত। নির্বাচনে এক পক্ষ জিতবে, অন্য পক্ষ হারবে, এটাই নিয়ম। নির্বাচনও এখন গেম হয়ে উঠেছে। সাধারণত জয়ী দল আনন্দে আত্মহারা হয়, আর পরাজিত দল মনমরা হয়ে থাকে। কিন্তু 2024 সালের ভারতের সাধারণ নির্বাচন প্রায় সবাইকেই সন্তুষ্ট করেছে। কেউ অখুশি নয়, আবার কেউ অতি আনন্দে আত্মহারাও নয়। এমনটা কবে দেখা গিয়েছে? স্বাধীনতার পর ভারতবর্ষে অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ফলাফলে বহুবার চমকও দেখা গিয়েছে, কিন্তু এইবারের মতো জমজমাট নির্বাচন আর দেখা যায়নি। নির্বাচনী বন্ডের সৌজন্যে কুবেরের ভান্ডার নিয়ে ময়দানে নেমেছিল শাসক বিজেপি। যে পরিমাণ অর্থ তারা এইবারের নির্বাচনে খরচ করেছে, তা পশ্চিমবঙ্গ কিংবা মহারাষ্ট্রের মতো একটি রাজ্যের 1 মাসের বাজেটের সমান। লক্ষ্য ছিল একাই 370 আসন পেয়ে যাবে। স্বপ্ন সফল হয়নি। 240-এ থেমে যেতে হয়েছে। একক গরিষ্ঠতাও অর্জন করা সম্ভব হয়নি। তাই বলে কি মন খারাপ? মোটেই নয়। চন্দ্রবাবু এবং নীতিশের সহায়তায় আরও একবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। লক্ষ্যে না পৌঁছাতে পারলেও তৃতীয়বারের জন্য তারা ক্ষমতাসীন। এটাই তাদেরকে খুশি করেছে। তবে খুশির প্রকাশে অবশ্যই তারা সংযত হয়েছেন। চন্দ্রবাবু এবং নীতিশের মতো ধান্দাবাজ নেতাদের নিয়ে মোদী 5 বছর এই সরকার টিকিয়ে রাখতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা আছে। তবে নির্বাচনী ফলাফল ঘোষণার পর আপাতত এটা নিয়ে তারা ভাবতে রাজি নয়। তুমুল লড়াই ছড়িয়ে দিয়েছিল বিরোধীরা, তারপরেও সরকার গড়ছে বিজেপি, সুতরাং তারা খুশি। দেশের সর্বপ্রাচীন তথা 139 বছরের পুরনো কংগ্রেস দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে চমকপ্রদভাবে ঘুরে দাঁড়িয়েছে। 2014-তে 44টি এবং 2019-এ 52টি আসন পেয়ে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছিল। নরেন্দ্র মোদী নামক এক ভয়ঙ্কর সাইক্লোনের মোকাবেলা তারা করতে পারবে এমন বিশ্বাসও করতে পারেনি কেউই। এক্সিট পোলেও সরকারের 5টা মিডিয়া গোষ্ঠী কংগ্রেসকে এক কথায় হিসাবের বাইরে রেখেছিল। অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস, 100 আসন পেয়েছে। এককভাবে সরকার গড়ার জায়গায় তারা ছিল না। তবে প্রধান বিরোধী দল হয়ে উঠবে, এটাই ছিল তাদের লক্ষ্য। সেই লক্ষ্যে তারা সফল হয়েছে। গত লোকসভায় 19% ভোট পাওয়া কংগ্রেস এবার প্রায় 27% ভোট পেয়েছে। বিজেপির ভোট কমেছে 7%। এই অঙ্কেই পরিষ্কার যে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে। নেতারা এখন অনেক উদ্যমী। রাজ্যে রাজ্যে কর্মী সমর্থকদের মধ্যে জোয়ার আসবে। আর মানতে হবে, দেশে সমস্ত রাজনৈতিক দলের চেয়ে বেশি পরিমাণে উচ্চশিক্ষিত নেতা রয়েছে কংগ্রেসে। সুতরাং তাদের মস্তিষ্ক কাজ করবে। সুতরাং মাত্র 100টি আসন পেয়েও নির্বাচনী ফলাফলে খুশি কংগ্রেস। বেশ কয়েক বছর ধরে উত্তরপ্রদেশে কোণঠাসা অবস্থায় ছিল অখিলেশের সমাজবাদী পার্টি। রাম মন্দির নামক এক দমকা হাওয়ায় এবারও খড়কুটোর মতো উড়ে যাবে সমাজবাদী সহ অন্যান্য দলগুলি, এমনই জানিয়েছিল মিডিয়া গোষ্ঠী। এই অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে সমাজবাদী। আসন সংখ্যার নিরিখে বিজেপিকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে। 2014-তে 73 এবং 2019-এ 64 আসনে জিতেছিল বিজেপি। এবার নেমে এসেছে 36-এ। সমাজবাদী পার্টি আবার কেন্দ্রীয় স্তরে নিজেদের পুরনো দাপটের জায়গায় ফিরে এসেছে। লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, শারদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস দল একইভাবে তাদের ফলাফলে খুশি। অন্তত জাতীয় স্তরে তারা নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে পেরেছেন। উদ্ধবীর শিবসেনাও অখুশি নয়। মুখ্যমন্ত্রী হওয়ার লোভে একনাথ শিন্ডে শিবসেনা ভেঙে দিয়েছিলেন। তাকে শিক্ষা দেওয়ার দরকার ছিল। লক্ষ্য পূরণ হয়েছে। সুতরাং খুশি উদ্ধব ঠাকরেও। প্রতারণা, জালিয়াতি ইত্যাদির কারণে বাংলার তৃণমূল সরকার জর্জরিত। প্রথম সারির নেতা নেত্রীদের অনেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়েছেন। অনেকে জেলের ভাত খাচ্ছেন।
দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এ যেন মরার আগে শেষবারের মতো জ্বলে ওঠা। সেভাবেই জ্বলে উঠল মমতা ব্যানার্জি। শেষ লগ্নে বিজেপিকে কয়েকটি আসন ওয়াকওভার দিয়েছেন। তারপরেও যা এসেছে তা অকল্পনীয়। সোজা সাপটা জোটে আস্থা ছিল না। এ রাজ্যের মানুষ কিন্তু মোদী সরকারের উপরই পুরোপুরি আস্থা রাখল। রাজ্যের 2টি লোকসভার আসনেই দেখা গিয়েছে গেরুয়া ঝড়। যদিও কোনো কোনো মহলের ধারণা ছিল যে পূর্ব ত্রিপুরা লোকসভার আসনে হয়তো লড়াই হবে, কিন্তু ভোটের ফলাফলে দেখা গিয়েছে পাহাড়ে বাম কংগ্রেস প্রত্যাশিত ভোট পায়নি। পশ্চিম আসনেও বিরাট ব্যবধানে হেরে যেতে হয়েছে বাম কংগ্রেস জোটকে। 2টি কেন্দ্রেই ভোটের ফলাফল বলে দিয়েছে যে এ রাজ্যে মানুষ বাম কংগ্রেস জোটকে সেইভাবে মেনে নিতে পারেনি। এ রাজ্যের শাসক দলের প্রার্থীর কাছে রীতিমতো শোচনীয় হার হয়েছে বাম কংগ্রেস জোটের প্রার্থীদের। তবে যেখানে অরুণাচল ছাড়া পূর্বোত্তরের অন্য রাজ্যে কংগ্রেস বা ইন্ডি জোটের প্রার্থীদের সাফল্য যথেষ্ট ভালো হলো, সেখানে ত্রিপুরায় অন্য চিত্র কেন? এখানে কি কংগ্রেসীদের অনেকেই বামেদের প্রার্থীকে ভোট দেয়নি, বা বামেদের অনেকেই কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়নি? আশিস কুমার সাহা মোট যে ভোট পেয়েছেন তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো জোটের সমর্থকদের সব অংশের ভোট পায়নি। তেমনি রাজেন্দ্র রিয়াংয়ের ক্ষেত্রেও মনে হচ্ছে। তবে কি এই রাজ্যে বাম কংগ্রেস জোট মানুষের পছন্দ হয়নি? বঙ্গের মানুষও কিন্তু সেই রাজ্যে বাম কংগ্রেস জোটকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ বঙ্গ এবং ত্রিপুরায় বাম কংগ্রেস জোটের কোনো ভবিষ্যৎ নেই বললেই চলে। বঙ্গের দিকে তাকালে দেখা যাবে যে মমতার সাথে না থেকে বাম কংগ্রেসের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তেমনি এ রাজ্যে বাম কংগ্রেস জোটকে রাজ্যের বৃহৎ অংশের মানুষ গ্রহণ করেনি লোকসভার ভোটে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এ রাজ্যের মানুষের যে অবস্থান, তাতে বাম কংগ্রেসের জোটের প্রতি তাদের সেই আস্থাই নেই। যে পূর্ব আসনে বিজেপির প্রার্থী নিয়ে এত হইচই হয়েছে, সেই আসনেও কিনা বিশাল ভোটে জোট প্রার্থীর হার হয়েছে। আপাত দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে যে দেশ জোটের প্রতি যতটা বিশ্বাস বা আস্থা রেখেছে, এ রাজ্যে কিন্তু বাম কংগ্রেসের জোটের উপর সেই বিশ্বাস বা আস্থা রাখেনি, যা আগামী দিনে এই নিয়ে কংগ্রেসকে কিন্তু ভাবতে হবে, দাবি রাজনীতির লোকদের। ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই সংসদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত ইন্ডিয়ার। তাড়াহুড়ো নয়, অপেক্ষা। আপাতত সঠিক সময়ের অপেক্ষা। সঠিক সময় ও সুযোগ বুঝেই কোপ মারার রণকৌশল নিতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। লোকসভা ভোটে ভালো ফল করলেও বিরোধী জোট ইন্ডিয়ার সরকার গঠনের জন্য উপযুক্ত সংখ্যা নেই। তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। জোটের বৈঠকের পর তেমনি ইঙ্গিতই দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। পাশে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও। এছাড়াও সেখানে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপি প্রধান শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউত, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি, আপ নেতা সঞ্জয় সিং সহ জোটের অন্যান্য দলের নেতারা। এইবারের ভোটে একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 400 পার তো দূরস্থ, এনডিএ 300-র গণ্ডি পেরুতে পারেনি। তবে সরকার গঠনের সংখ্যা তাদের হাতে রয়েছে। এনডিএর বৈঠকেও স্থির হয়েছে তারা সরকার গঠনের দাবি জানাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সমর্থনে মোদী প্রধানমন্ত্রী হবেন। সবকিছু ঠিক থাকলে শনিবারই শপথ নিতে পারেন তিনি। এই পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী হিসেবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া। ইন্ডিয়ার হাতে 233টি আসন রয়েছে। সরকার গড়তে 272টি আসন প্রয়োজন। এই পরিস্থিতিতে নীতিশ এবং চন্দ্রবাবুকে কাছে টানার চেষ্টা করে ইন্ডিয়া সরকার গঠনের জন্য ঝাঁপাবে কিনা তা নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা চলছে। ইন্ডিয়ার বৈঠকের দিকেই অনেকে তাকিয়েছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খার্গে জানিয়েছেন মোদীর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখবে ইন্ডিয়া। জোটের সব শরিকই একসুরে কথা বলবে মোদী সরকারের বিরুদ্ধে। এরই সঙ্গে খার্গে শুধু বলেছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হবে। অনেকের মত সরাসরি কিছু না বললেও খার্গে বুঝিয়ে দিয়েছেন এখনই সরকার গঠনের জন্য ঝাঁপানো বৃথা, বরং সরকার গঠনের দাবি জানালে ক্ষমতার লোভ বলে বিরোধীদের বিরুদ্ধে প্রচারে নামতে পারেন মোদী অমিত শাহরা। এতে ইন্ডিয়ার ভাবমূর্তিতে দাগ লাগতে পারে। তাই এখন সঠিক সময়ের অপেক্ষায় জোটের রণনীতি। বৈঠকের পর জোট শরিক
আইইউএমএলের নেতা পিকে কুনহালিকুটি বলেছেন, সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় স্বস্তিতে নেই বিজেপি।